স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা দেখো, মুদ্রার পরিমাণ তত্ত্ব, এটা পড়ার আগে দেখো লাস্ট ক্লাস যেখানে শেষ করেছিলাম অর্থের মূল্য, এই টার্মটা দিয়ে অর্থের মূল্য বলতে কি বোঝায় এটা দিয়ে আমরা শেষ করেছিলাম লাস্ট ক্লাসটা, ঠিক আছে? তাহলে ওটা একটু রিভিউ করি, কারণ মুদ্রার পরিমাণ তত্ত্বে এই কনসেপ্টটা আমাদের লাগবে। অর্থের মূল্য বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, অর্থের মূল্য বলতে মূলত বোঝায় একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা আমরা যে পরিমাণ দ্রব্য বা সেবা কর্ম ক্রয় করতে পারি সেটাই হচ্ছে অর্থের মূল্য, ঠিক আছে? মানে এটা কি বোঝাচ্ছে দেখো, ধরো তোমার কাছে 500 টাকা আছে, হ্যাঁ, এই 500 টাকা দিয়ে তুমি যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে পারতেছো সেটাই হচ্ছে তোমার অর্থের মূল্য, ঠিক আছে? ধরো একটা অর্থনীতির কথা চিন্তা করো, সেটাতে শুধু কলম পাওয়া যায়, ঠিক আছে? আর একটা কলমের দাম যদি 5 টাকা হয়, তাহলে 500 টাকা দিয়ে তুমি কয়টা কলম কিনতে পারতেছো? 100টা কলম, তাই না? তাহলে ওই 500 জি টাকার স্যার। ওই 500 টাকার মূল্য হচ্ছে 100টা কলম, ঠিক আছে? ওই 500 টাকার মূল্য হলো 100টা কলম, বা ওই 500 টাকার মূল্য হলো 500টা চকলেট, বুঝতে পারছো? এখন একটা ইম্পর্টেন্ট জি স্যার। সম্পর্ক তোমাদের বুঝতে হবে, সেটা হলো, একটু খাতায় লিখো, দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক। যে ইম্পর্টেন্ট সম্পর্কটা তোমাদের বুঝতে হবে সেটা হলো দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক। হ্যাঁ, একটু খেয়াল করো, আমরা জানার চেষ্টা করব দাম স্তর বাড়লে বা কমলে অর্থের মূল্যের কি পরিবর্তন হয়, সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? দেখো, একটু আগে আমরা কি বললাম, 500 টাকায় আমরা 100টা কলম কিনতে পারতেছিলাম, তাই না? অথবা 500 টাকায় 500টা চকলেট কিনতে পারতেছিলাম। এখন দেখো, যদি দাম স্তর বেড়ে যায়, হ্যাঁ, দাম স্তর যদি বেড়ে একটা কলমের দাম 5 টাকা থেকে বেড়ে একটা কলমের দাম 5 টাকা থেকে বেড়ে 10 টাকা হচ্ছে, যখন কলমের দাম 5 টাকা থেকে বেড়ে 10 টাকা হচ্ছে, তখন আমরা 500 টাকায় ওই 500 টাকায় কতটা কলম কিনতে পারি বলো তো? স্যার 50টা। হ্যাঁ, 50টা। দেখো, টাকার পরিমাণ একই আছে, 500 টাকা। সেই 500 টাকায় দাম বেড়ে যাওয়ার কারণে, দাম স্তর বেড়ে যাওয়ার কারণে আমরা আগের থেকে অনেক কম কিনতে পারতেছি না? জি স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে যখন একই পরিমাণ অর্থ দিয়ে আমরা কম কিনতে পারতেছি, এটার মানে হচ্ছে অর্থের মূল্যটা কমে যাচ্ছে, বুঝতে পারছো? জি স্যার। যখন একই পরিমাণ অর্থ দ্বারা আমরা আগের থেকে কম জিনিসপত্র কিনতে পারতেছি, আগে যেমন যখন 100টা কলম কিনতে পারতাম, এখন কিনতে পারতেছি মাত্র 50টা, ঠিক আছে? তাহলে একই পরিমাণ টাকা দিয়ে আমরা যখন কম জিনিসপত্র কিনতে পারি, তাহলে এটা বোঝায় যে অর্থের মূল্য কমে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কনক্লুশন কি? অর্থের মূল্য যখন বাড়বে, দাম স্তর তখন কমে যাবে। হ্যাঁ, একটু লিখো খাতায়, যে অর্থের মূল্য যখন বেড়ে যাবে, সরি, দাম স্তর যখন বেড়ে যাবে অর্থের মূল্য তখন কমে যাবে। দাম স্তর যখন বেড়ে যাবে অর্থের মূল্য তখন কমে যাবে। অন্যভাবে, দাম স্তর যখন কমবে অর্থের মূল্য তখন বেড়ে যাবে। তাহলে এই যে দাম স্তর আর অর্থের মূল্যের মধ্যে সম্পর্কটা বিপরীতমুখী, তাই না? স্যার আরেকবার বলুন স্যার। হ্যাঁ, দেখো, দাম স্তর যখন বাড়বে অর্থের মূল্য জি কমে স্যার। যাচ্ছে। উদাহরণটা বুঝছো কিনা, আমি যে উদাহরণটা দিছি? জি স্যার। হ্যাঁ, তো ওই উদাহরণটা যেটা বলতেছে, দাম স্তর যখন বাড়ে অর্থের মূল্য তখন কমে যাচ্ছে, তাই না? তাহলে এটা জি বিপরীতমুখী স্যার। সম্পর্ক না, একটা বাড়লে আরেকটা কমতেছে, ঠিক আছে? ঠিক চাহিদা রেখার মতো, চাহিদা রেখায় কি হচ্ছিল, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, আর এখানে কি হচ্ছে, দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে। তাহলে এই যখন বিপরীতমুখী সম্পর্ক হয় তখন গ্রাফটা কেমন হয় বলো তো? যখন দুইটা চলকের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক হয় তখন গ্রাফটা কেমন হয়? স্যার ডান দিকে নিম্নগামী। বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, যেটা আঁকা আছে স্লাইডে। তোমরা স্লাইড দেখতে পারতেছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে এই সম্পর্কের পরে আমরা যেটা আসতেছি সেটা দেখো, মুদ্রার পরিমাণ তত্ত্ব। আমরা এখন মুদ্রার পরিমাণ তত্ত্বটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? মুদ্রার পরিমাণ তত্ত্ব, মুদ্রার পরিমাণ দেখো, মানে মুদ্রার পরিমাণ টার্মটা থেকে কি বুঝছো তো, মানে তোমার কাছে কতটুকু মুদ্রা আছে সেটা মুদ্রার পরিমাণ।
বা অর্থনীতিতে কতটুকু টাকা আছে সেটা বোঝাচ্ছে, মুদ্রার পরিমাণ। বুঝতে পারছো? এখন এই মুদ্রার পরিমাণ তত্ত্ব, একটু ম্যাথ আছে এখানে, তার আগে আমরা বেসিকটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? খেয়াল করো, জি স্যার। এই মুদ্রার পরিমাণ তত্ত্বে আমরা দুইটা সম্পর্ক ফাইন্ড আউট করার চেষ্টা করব, ঠিক আছে? প্রথম সম্পর্ক যেটা হচ্ছে, এটাতে একটু দেখো, অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের সম্পর্ক। একটু খেয়াল করো, আমরা প্রথমে ফাইন্ড আউট করার চেষ্টা করব অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের সম্পর্ক, ঠিক আছে? এরপরে ফাইন্ড আউট করার চেষ্টা করব অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের কি সম্পর্ক সেটা। বুঝতে পারছো? জি তাহলে স্যার। একটু বেসিকটা বুঝো, মানে এখানে কি হচ্ছে এটা একটু বুঝো। হ্যাঁ, একটু খেয়াল করো, মানে টাকার পরিমাণ যখন বেড়ে যাচ্ছে তখন দাম স্তরে কি পরিবর্তন হচ্ছে, আমি এখন এটা বোঝাবো, ঠিক আছে? খেয়াল করো, তোমার কাছে ধরো 1000 টাকা আছে, ঠিক আছে? জি স্যার। সবাই শুনতে পারতেছো তো? জি স্যার। হ্যাঁ, এখন আমরা বোঝার চেষ্টা করব অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের কি সম্পর্ক সেটা, ঠিক আছে? এখন তোমার কাছে 1000 টাকা আছে, 1000 টাকা দিয়ে তুমি কিছু কেনাকাটা করতে পারো, ঠিক আছে? এখন খেয়াল করো, অর্থের পরিমাণ বেড়ে গেল, ধরো তোমার কাছে 1000 টাকা থেকে 2000 টাকা হলো, ঠিক আছে? যখন জি স্যার। অর্থের পরিমাণ বাড়লো তখন দ্রব্য সামগ্রীর পরিমাণ বাড়লো না, মানে নতুন কোনো উৎপাদন হলো না, জাস্ট টাকাটা বাড়লো, যে কোনো কারণে টাকাটা বাড়লো, সরকার নতুন নোট ছাপালো বা যে কোনো কারণে টাকার পরিমাণটা বাড়লো, ঠিক আছে? তাহলে তোমার কাছে এখন আগে ছিল 1000 টাকা, এখন আছে 2000 টাকা, ঠিক আছে? কিন্তু এই যে টাকাটা বাড়লো, টাকাটা যে তুমি নতুন নতুন জায়গায় খরচ করবে সেই সুযোগটা তৈরি হয় নাই, কারণ উৎপাদন বাড়ে নাই। বুঝতে পারছো? অর্থাৎ শুধু জি অর্থের স্যার। পরিমাণটা বাড়লো কিন্তু অর্থ কোথায় খরচ করবে সেই খাতটা বাড়লো না। এখন কি হয়, যখন অর্থের পরিমাণ বেড়ে যায় অন্যদিকে উৎপাদন বাড়ে না, তখন বিক্রেতারা এটা বুঝতে পারে যে যারা ক্রেতা তাদের হাতে বেশি টাকা আছে। যখন এই সিচুয়েশন হয় তখন জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বাড়তে থাকে। অর্থাৎ যখন অর্থের পরিমাণ বেড়ে যায় তখন স্বাভাবিকভাবে দাম স্তর বেড়ে যায়। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, আমি আবার বলি, এটা একটু লিখো, এটা কিন্তু মূল সম্পর্ক। যখন অর্থের পরিমাণ বেড়ে যাচ্ছে তখন দাম স্তর স্বাভাবিকভাবেই বেড়ে যাচ্ছে, কারণ তোমার হাতে অতিরিক্ত টাকা আছে কিন্তু টাকাটা কোথায় খরচ করবা সেই খাত নাই, উৎপাদন বাড়তেছে না, তখন বিক্রেতারা স্বাভাবিকভাবেই কি করে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। তাহলে প্রথম সম্পর্ক আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের সম্পর্কটা কেমন, এখানে লেখা আছে দেখো, সমমুখী বা ধনাত্মক। অর্থাৎ অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বেড়ে যাচ্ছে, অর্থের পরিমাণ কমলে দাম স্তর কমে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো দ্বিতীয় সম্পর্ক, যেটা একটু আগে আমরা যেটা পড়লাম সেটার সঙ্গে একটু সম্পর্কিত, ঠিক আছে? অর্থের পরিমাণের সঙ্গে অর্থের মূল্যের সম্পর্ক কিরকম সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব, ঠিক আছে? একটু আগে আমরা কি পড়লাম, এই যে এখানে দাম স্তরের সঙ্গে, একটু আগে আমরা এখানে পড়লাম না, দাম স্তরের সঙ্গে অর্থের মূল্যের সম্পর্কটা পড়লাম না, এখানে সম্পর্কটা জি কেমন স্যার, ছিল? বিপরীতমুখী। হ্যাঁ, যখন দাম বিপরীতমুখী। হ্যাঁ, কিছু দাম বলছো? স্তর বেড়ে গেলে অর্থের মূল্য কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, বিপরীতমুখী। একটু আগে আমরা এটা পড়লাম না, দাম স্তর যখন বাড়বে অর্থের মূল্য তখন কমে যাচ্ছে। তাহলে এখানে একটু দেখো, একটু তিনটা প্রসেস আমরা এক করে পড়বো। যখন অর্থের পরিমাণ বাড়তেছে তখন দাম স্তর কমে যাচ্ছে, তাই না? জি স্যার। স্যার বাড়তেছে তো। সরি, দাম স্তর বাড়তেছে। দাম স্যার জি স্যার। বাড়তেছে। হ্যাঁ, গুড। মানে সমমুখী সম্পর্ক, যখন অর্থের পরিমাণ বাড়ছে তখন দাম স্তর বাড়তেছে, আবার বাড়ছে। যখন দাম স্তর বাড়ে তখন অর্থের মূল্য কি হয় স্যার বলো তো? কমে যায়। কমে যাবে। কমে যায়, গুড। তাহলে আমরা একসাথে বলতে পারি যখন অর্থের পরিমাণ বাড়ে তখন অর্থের মূল্য কমে যায়। এটা জি প্রসেস স্যার। হয়ে আসছে একটা চেইন রিঅ্যাকশনের মতো। অর্থের পরিমাণ বাড়তেছে, দাম স্তর বাড়তেছে,
দাম স্তর বাড়তেছে, অর্থের মূল্য কমতেছে, তাহলে আমরা বলতে পারি অর্থের পরিমাণ বাড়লে অর্থের মূল্য কমে যাচ্ছে। এইটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। জি হ্যাঁ, গুড। তাহলে এইটাই হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্বের মূল কথা বা মুদ্রার পরিমাণ তত্ত্বের মূল কথা। অর্থাৎ অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়বে, আর দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমবে। ঠিক আছে, এই জিনিসটাই আমরা এখন দেখব মুদ্রার পরিমাণ মানে একটা ইকুয়েশনের মাধ্যমে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার ছিল এই পর্যন্ত যতটুকু বলা হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, ইকুয়েশনটা কি দেখতেছো? একটা ইকুয়েশন আছে। জি স্যার। হ্যাঁ দেখো, এই ইকুয়েশনটা দিয়েই আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা আমরা ব্যাখ্যা করব। এটাই হচ্ছে, এটা ফিশারের বিনিময় সমীকরণ বলা হয় এটাকে। ঠিক আছে, ইকুয়েশন অফ এক্সচেঞ্জ বা বিনিময় সমীকরণ। এটার দুইটা অংশ দেখো, এম ভি সমান পি টি। ঠিক আছে, এখন খেয়াল করো, দুইটা সাইডকে আমরা আলাদা করে পড়বো। প্রথমে হচ্ছে এম ভি সমান, এরপরে হচ্ছে পিটি। হ্যাঁ, এমটা হচ্ছে মোট বিহিত অর্থের পরিমাণ, হ্যাঁ, যেটা আমরা আগের ক্লাসে পড়ছিলাম বিহিত মুদ্রা বলতে কি বুঝে। ঠিক আছে, আপাতত মনে রাখো যে সরকার কর্তৃক যেটা অনুমোদিত, যেটা সরকার ছাপায় অনুমোদনের মাধ্যমে, সেটাই মোট বিহিত অর্থের পরিমাণ। ধরে নাও যে সরকার, ধরো যে সরকার 5 লক্ষ টাকা ছাপালো, তার মানে এই 5 লক্ষ টাকা হলো মোট বিহিত অর্থের পরিমাণ, মানে এই 5 লক্ষ টাকা এই অর্থনীতিতে এখন ছাপানো মুদ্রা হিসেবে আছে। ঠিক আছে, এরপরে ভি, ভি হচ্ছে অর্থের প্রচলন গতি, আর পি হচ্ছে দাম স্তর, পি হচ্ছে লেনদেনের পরিমাণ। এখন আমরা আলাদাভাবে টার্মগুলো একটু পড়বো। হ্যাঁ, এম তো বললাম যে মোট বিহিত অর্থের পরিমাণ, সরকার 5 লক্ষ টাকা ছাপালো, এটা অর্থনীতিতে আছে, এটাই হচ্ছে মানি সাপ্লাই বা এম। এখন ভিটা তোমাদের কাছে নতুন। ঠিক আছে, একটু খেয়াল করো, অর্থের প্রচলন গতি, ভেলোসিটি অফ মানি, এটা দ্বারা কি বোঝায়? একটু একটা উদাহরণ দিই, উদাহরণটা আগে খেয়াল করো। ঠিক আছে, ধরো তোমার বাবা তোমার কাছে 20 টাকা দিল। ঠিক আছে, 20 টাকা দিল, তুমি বাসে করে বা যেভাবে হোক রিক্সা, বাস, মানে বাসা থেকে কলেজে আসবে। ঠিক আছে, তাহলে তোমার হাতে এখন 20 টাকা আছে। এই 20 টাকা তুমি ভাড়া হিসেবে দিলে বাসওয়ালাকে বা বাসের কন্ডাক্টরকে বা যিনি বাস চালাচ্ছেন তাকে। তাহলে এই 20 টাকা এখন কার কাছে আছে? যিনি বাস কন্ডাক্ট করছেন বা কন্ডাক্টরের কাছে আছে। ঠিক আছে, এখন জি স্যার। ওই 20 টাকা দিয়ে সে কি করলো, তার ছেলের জন্য বা মেয়ের জন্য কিছু খাবার বা চকলেট কিনে নিয়ে গেল। ঠিক আছে, ওই একই 20 জি টাকা স্যার। এখন কার কাছে আছে? যে চকলেট বিক্রি করে তার কাছে। দোকানদারের কাছে। হ্যাঁ, দোকানদারের কাছে। চকলেট যে বিক্রেতা। চকলেট বিক্রি করে তার কাছে আছে। ঠিক আছে, ওই 20 টাকা যে চকলেট বিক্রেতা করে, সে দোকান বন্ধ করে বাসায় গেল ওই 20 টাকা দিয়েই। ঠিক আছে, ওই 20 টাকা তাহলে এখন রিক্সাওয়ালার কাছে আছে, রিক্সায় করে সে বাসায় গেল, তাই জি না? স্যার। জি স্যার। এখন ওই রিক্সাওয়ালা বাসায় যাওয়ার সময় 2টা ডিম কিনে নিয়ে গেল ওই 20 টাকা দিয়েই। ঠিক আছে, তাহলে দেখো, প্রথম যে 20 টাকা এখন কি ওই 20 টাকাই আছে? ওই 20 টাকা কয়বার ইউজ করলাম আমরা? 5 বার। 5 বার ইউজ করলাম বা 5টা জায়গায় ইউজ করলাম। তাহলে 20 টাকা আসলে 5 গুণ হয়ে 100 টাকার মান সৃষ্টি করলো অর্থনীতিতে। আমার কথাটা ধরতে পারছো? মানে 20 টাকার মান কিন্তু আর 20 টাকা নাই, এটা বারবার হাত ঘুরতেছে, হাত ঘুরে সেটা আরো অতিরিক্ত মান সৃষ্টি করতেছে। 20 টাকা 100 টাকার মান সৃষ্টি করলো, বা 20 টাকা 100 টাকার পরিমাণ লেনদেন করলো অর্থনীতিতে। ক্লিয়ার এইটুক? জি স্যার। জি স্যার। হ্যাঁ, একটু স্লাইডের নিচে সংজ্ঞাটা লেখা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা, মানে জ্ঞানমূলকে এটা প্রায়ই আছে। ঠিক আছে, অর্থের প্রচলন গতি বলতে কি বুঝো? দেখো, একটি টাকা নির্দিষ্ট সময়ে যতবার হাত বদলায় এটি তত টাকার কাজ করে। একটি টাকা নির্দিষ্ট সময়ে যতবার হাত বদলায়, 20 টাকা দেখো, যতবার হাত বদলাচ্ছে এটি তত টাকার কাজ করে।
এটাই হচ্ছে অর্থের প্রচলন গতি। বুঝতে পারছো? জি স্যার। অর্থের প্রচলন গতি টার্মটা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এখন দেখো বাম পাশে যে টার্ম এমভি, এমটা আমরা কি বললাম, যত টাকা ছাপাচ্ছে বা যত টাকা অর্থনীতিতে আছে, সেটা ধরো 5 লাখ টাকা, ঠিক আছে? ওই 5 লাখ টাকার প্রতিটা টাকা ধরো 3 বার করে অর্থনীতিতে ঘুরলো, ঠিক আছে? মানে 1 টাকা 3 টাকার মান দিল। তাহলে অর্থনীতিতে এখন মোট কত টাকা আছে বলো তো? 5 লাখ টাকা। ওই 5 লাখ টাকা 3 বার করে ঘুরলো, তাহলে অর্থনীতিতে এখন কত টাকার মূল্য সৃষ্টি হচ্ছে বলো তো? 15 লাখ টাকা। 15 লাখ টাকা। 15 লাখ টাকা, ঠিক আছে। তার মানে 5 লাখ টাকা ছাপানো মানে ওই 5 লাখ টাকাই আছে সেটা না, ওই 5 লাখ টাকা দিয়ে আমরা 15 লাখ টাকা 20 লাখ টাকার বান সৃষ্টি করতেছি, ঠিক আছে? তাহলে এই যে এম ইন্টু ভি, এই এম ভি টার্মটুকু হচ্ছে অর্থের যোগান, মানে অর্থনীতিতে কত টাকা আছে সেটা। ক্লিয়ার? জি স্যার। জি এম স্যার। ভি অংশটুকু হচ্ছে অর্থের যোগান, মানে অর্থনীতিতে কত টাকা আছে সেটা, ঠিক আছে? মানে আমাদের কাছে এখন টাকা আছে, আমরা টাকাটা খরচ করব, মানে এই খরচ করব মানে আমরা চাহিদা সৃষ্টি করব, চাহিদা সৃষ্টি করে যত টাকা আছে তত টাকা খরচ করব। তো ধরো 15 লাখ টাকা আমরা দেখলাম অর্থনীতিতে আছে, এই 15 লাখ টাকায় যদি আমরা খরচ করি তাহলে আমরা ভারসাম্যে পৌঁছাবো। ওটা হচ্ছে ভারসাম্য অবস্থা। এই কারণে এখানে যে সমান চিহ্নটা, এই কারণেই সমান, মানে অর্থের যোগান সমান অর্থের চাহিদা যখন হবে, তখন মুদ্রা বাজারে ভারসাম্য বিরাজ করবে। এখন একটু এক লাইনে বলে দিই, পি ইন্টু টি এটা কিভাবে অর্থের চাহিদা হয়। হ্যাঁ, টিটা হচ্ছে ট্রানজেকশন। এখানে আমরা দেখো টি হচ্ছে লেনদেনের পরিমাণ বা ট্রানজেকশন। মানে আমি জানি একজন মানুষ, একজন থেকে চিন্তা করো, আমি জানি আমার দৈনন্দিন কতটা লেনদেন করতে হয়, বা তুমি জানো তোমার কলম কখন কিনতে হয়, খাতা কখন কিনতে হয়, অথবা টিফিনে কি কি খেতে হয়। অর্থাৎ লেনদেনের পরিমাণ তুমি জানো, তোমার অন এভারেজ এক এক দিন এক এক রকম হতে পারে, গড়ে তোমার কতটুকু লেনদেনের পরিমাণ সেটা তুমি জানো, ঠিক আছে? ধরো কলম কিনলে 5 টাকা দিয়ে, মানে তারপর খাতা কিনলে 20 টাকা দিয়ে, মানে যতটুকু লেনদেন হচ্ছে সেটাকে যদি দাম দিয়ে গুণ করো, সেটা তাহলে অর্থের চাহিদা সৃষ্টি করতেছে। অর্থাৎ তোমার 5টা কলমের চাহিদা, তাহলে তোমার ওটা দাম দিয়ে গুণ করলে তাহলে তোমার অর্থের চাহিদা কতটুকু? 5 গুণ 5 25 টাকা। বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। ধরো তোমার জি স্যার। একটা বার্গার খাওয়ার চাহিদা, বার্গারের দাম 220 টাকা, তাহলে তুমি কত টাকার চাহিদা সৃষ্টি করলে? 220 টাকার চাহিদা সৃষ্টি করলে, তাই না? অর্থাৎ যতটুকু লেনদেন সেটাকে দাম দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা চাহিদা পাবো, ঠিক আছে? ক্লিয়ার এইটুক? জি স্যার। আর এই হ্যাঁ, এই ইকুয়েশন অফ এক্সচেঞ্জটা বলতেছে এই দুইটা, মানে এটা একটা মুদ্রা বাজার, সব বাজারেই চাহিদার যোগান সমান হবে, মুদ্রা বাজারে অর্থের চাহিদা আর অর্থের যোগান সমান হবে, ঠিক আছে? মানে এমভি সমান পিটি, এইটুক টার্ম ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, এখন জি দেখো আমরা মানে শুরুতে যেটা, মানে আমরা যেটা বেসিকটা ক্লিয়ার করছিলাম, যখন দুইটা সম্পর্কের কথা বলছিলাম, ওই দুইটা সম্পর্ক এই ইকুয়েশনের মাধ্যমে আমরা কিভাবে ডিরাইভ করব বা ওটা কিভাবে আমরা আলোচনা করব, ঠিক আছে? এখন দেখো দুই পাশ সমান, তাই না? এমভি আর পিটি সমান। হ্যাঁ, এখানে দেখো অর্থের যে প্রচলন গতি ভি, হ্যাঁ, অর্থের প্রচলন গতি যেটা ভি, সেটা অন এভারেজ একটা গড় ভ্যালু প্রতি বছর বের করা হয়, বা প্রতি মাসে কত ভি এর মান কত হচ্ছে এটা বের করা যায়। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক বা সরকারি বিবিএস বা যেটাই হোক, ওরা বের করতে পারে যে গড় প্রচলন গতির মান কত হয়। আমেরিকায় ধরো ভি এর মান হয় গড়ে 7 থেকে 8, অর্থাৎ একটা টাকা 7 থেকে 8 বার হাত বদল করে। তাহলে 10 টাকা 70 টাকার মান রাখে, 100 টাকা 700 টাকার মান রাখে, ঠিক আছে? তার মানে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে আমরা ধরতে পারি ভি এর পরিমাণ স্থির। হ্যাঁ, এরপরে একটু আগে যেটা বললাম বাণিজ্যের পরিমাণ টি, হ্যাঁ, টিটাও আমরা একটা নির্দিষ্ট পরিমাণ একটা নির্দিষ্ট সময় স্থির ধরতে পারি, কারণ আমি জানি আমার দৈনন্দিন কতটুকু লেনদেন করতে হতে পারে। হ্যাঁ, এখানে অন্যান্য অবস্থার উদ্ভব হতে পারে, কিন্তু নরমালি ন্যাচারালি আমি জানি যে আমার কতটুকু লেনদেন করতে হতে পারে, ঠিক আছে? এই কারণে
এই ইকুয়েশনে মুদ্রার পরিমাণ তত্ত্ব যখন আমরা ব্যাখ্যা করতে যাব তখন দুইটা টার্ম স্থির থাকবে, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে টি। বুঝতে পারছো? হ্যাঁ, একটু বলো বুঝতে পারছো কিনা। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, তাহলে ভি আর টি যখন স্থির থাকবে তখন দেখো আর বাকি দুইটা টার্ম এম আর পি পরিবর্তন হবে, ঠিক আছে? তাহলে এম আর পি কিভাবে পরিবর্তন হবে? ধরো এম যখন বেড়ে 10 টাকা হলো, মানে এম যখন বাড়লো 10%, পি এরও তখন 10%ই বাড়তে হবে, কারণ দুইটা অংশকে আমার সমান করতে হবে। বুঝতে পারছো? যেহেতু ভি আর টি স্থির, এই কারণে এম যে হারে বাড়বে পি কেও আমার সেই একই হারে বাড়াতে হবে। এই পয়েন্টটুকু বুঝছো? ভি আর টি জি স্যার। স্থির, ভি আর টি চেঞ্জ হবে না, যা ছিল মান তাই থাকবে। এই কারণে এম যে হারে বাড়বে পিও সেই একই হারে বাড়তে হবে, অথবা এম যে হারে কমবে পি কেও সেই একই হারে কমতে হবে। এটুকু কি বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এমটা কি আমাদের অর্থের পরিমাণ, পিটা কি আমাদের দামের স্তর। শুরুতে যেটা বলছিলাম একটু দেখো, মানে এখানে অর্থের পরিমাণ যখন বাড়তেছে, যখন মানে অর্থের প্রচলন গতি ভি আর বাণিজ্যের পরিমাণ টি যখন স্থির থাকবে, তখন অর্থের পরিমাণ যে হারে বাড়বে দামের স্তর সেই একই হারে বাড়বে। আমরা শুরুতে বলে দিয়েছিলাম না দামের স্তর অর্থের পরিমাণ বাড়লে দামের স্তর বাড়বে, শুরুতে আমরা এটা বলে নিছিলাম না, মনে জি আছে? স্যার। জি হ্যাঁ, স্যার। এটাই হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা এখন দেখলাম। এখানে দেখো স্থির থাকলে অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হবে। অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের সম্পর্ক সমানুপাতিক হবে, এটার মানে হচ্ছে অর্থের পরিমাণ যে হারে বাড়বে 10% বাড়লে দাম স্তর একই হারে বাড়বে, 10% বাড়বে। অর্থের পরিমাণ 10% কমলে দাম স্তর একই হারে সমানুপাতে 10% কমবে। বুঝতে পারছো? জি স্যার। আর যখন দাম স্তর যে হারে বাড়বে অর্থের মূল্য সেই হারেই কমবে, ঠিক আছে? দাম স্তর যে হারে জি বাড়বে স্যার। অর্থের মূল্য সে হারেই কমবে। হ্যাঁ, তাহলে দেখো, অর্থাৎ লাস্ট কনক্লুশন হচ্ছে যখন অর্থের পরিমাণ বাড়বে তখন দাম স্তর বাড়বে আর একই সাথে অর্থের মূল্য কমবে। হ্যাঁ, এটা একটু একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করি এখন। একটু দেখো, এম এর মান শুরুতে আমরা কত ধরলাম? 100। হ্যাঁ, ভি কত? অর্থের প্রচলন গতি 5। অর্থের প্রচলন গতি 5 মানে একটা টাকা 5 টাকার মান সৃষ্টি করে বা হাত বদল হয় 5 বার। হ্যাঁ, এরপর ট্রানজাকশনের পরিমাণ 10, আমার দৈনন্দিন বা দৈনিক 10টা লেনদেন করতে হয়, ঠিক আছে? এখান থেকে আমরা দাম স্তর বের করতে পারবো না, পি এর মান? জি স্যার। এমভি জি স্যার। ডিভাইডেড বাই টি, পি এর মান হচ্ছে এমভি ডিভাইডেড বাই টি। হ্যাঁ, তাহলে কত হলো বলো তো? 50। 50। এরপর ভিএম মানে 1/p বের করতে পারবো না? জি স্যার। হ্যাঁ, তাহলে 0.02। এখন আমাদের চেঞ্জটা আসবে। হ্যাঁ, আমরা তো বলতেছি অর্থের পরিমাণ বাড়বে, অর্থের পরিমাণ বেড়ে এখানে কত হলো দেখো তো? 100 থেকে বেড়ে 200 হলো, তাই না? জি স্যার। সবাই স্লাইড দেখতেছো? জি স্যার। জি স্যার দেখতেছি। হ্যাঁ, দেখো যখন অর্থের পরিমাণ বেড়ে 100 থেকে 200 হলো, আমরা বলছি ভি আর টিটা ফিক্সড থাকবে, ভি আর টিটা স্থির থাকবে, তাই না? যখন ভি আর টি স্থির থাকতেছে তখন পি বের করো, মানে একইভাবে সূত্রে বসিয়ে এমভি ডিভাইডেড বাই পি। একটু খেয়াল করো পি এর মান কত আসছে বলো তো? স্যার 100। 100। একটু খেয়াল করো, দাম স্তর যখন দ্বিগুণ হচ্ছে 100 থেকে 200 হচ্ছে, সরি অর্থের পরিমাণ যখন 100 থেকে 200 হচ্ছে দ্বিগুণ হচ্ছে, তখন দাম স্তরও দ্বিগুণ হচ্ছে, 50 থেকে 100 হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। জি আবার স্যার। দেখো অর্থের মূল্য অর্ধেক হয়ে যাচ্ছে, আগে 0.02 ছিল এখন 0.01। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। দেখো এইটুক হচ্ছে এই টপিক, মানে এই চ্যাপ্টার, এই মানে মুদ্রার পরিমাণ তত্ত্ব থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আসে, ঠিক আছে? এখন এইটুক বুঝলে এটার একটা সম্প্রসারণ আছে, হ্যাঁ, ওটা একটু বুঝতে হবে এখন।
এই সম্প্রসারণ থেকে ম্যাথ আসে বারবার। হ্যাঁ, একটা মানে সমীকরণটা দেখো, এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ইকুয়ালস পিটি। এখানে নতুন কোন টার্মটা অ্যাড হয়েছে বলো তো? স্যার এম প্রাইম ইন্টু ভি প্রাইম। M prime V prime. হ্যাঁ দেখো, এটা ফিশার পরবর্তীতে এটা প্রসারণ করে, এক্সপেনশন অফ ইকুয়েশন অফ এক্সচেঞ্জ। এটা লজিকটা কি? এটার এক্সপেনশনের পিছনে লজিকটা হলো, দেখো এর আগে এম ভিটা ছিল মানে মানে বিহিত মুদ্রার প্রচলন গতি, সরকার যে নোটটা ছাপাচ্ছে বা জনগণ যে নোটটা গ্রহণ করতে বাধ্য থাকতেছে সেটার প্রচলন গতি। দেখো এরপরে দেখো মানে যারা টাইটানে ক্লাস করছো তারা এটা বলতে পারো, কারণ এটা আমি পড়াইছি। ব্যাংক কিভাবে মানি ক্রিয়েট করে? ব্যাংক ক্যান ক্রিয়েট মানি, ব্যাংক ক্রিয়েট মানি মানে ব্যাংকে কেউ 100 টাকা রাখলে সেটা পরবর্তীতে বেড়ে 500, 600, 700 টাকা হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা টাইটানিক জি ক্লাস স্যার। করছো, এরকম কেউ আছো এখানে? জি Ji স্যার। sir. হ্যাঁ, এটা কি মানে মানে এখন এইটুকু বুঝো যে ব্যাংকও অর্থ তৈরিতে ভূমিকা রাখতে পারে। ঠিক আছে, ব্যাংক যে অর্থ তৈরিতে ব্যাংক মানি ক্রিয়েট করতেছে, তাহলে ওই মানিরও তো ওই টাকারও তো প্রচলন গতি থাকবে, তাই না? তাহলে এই এম প্রাইমটা হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ, আর এই ভি প্রাইমটা হচ্ছে ব্যাংক অর্থের প্রচলন গতি। ক্লিয়ার? Ji sir. জি স্যার। এটার কনক্লুশন কি? এটা তোমাদের এভাবে বলতে হবে যে যখন ভি এবং ভি প্রাইম স্থির থাকবে, যখন ভি এবং ভি প্রাইম স্থির থাকবে, তখন এম এবং এম প্রাইম যে হারে বাড়বে, অর্থাৎ বিহিত অর্থের পরিমাণ এবং ব্যাংক অর্থের পরিমাণ যে হারে বাড়বে, দাম স্তর ঠিক একই হারে বাড়বে। ঠিক আছে, আবার অর্থের মূল্য ঠিক একই হারে কমবে। বুঝতে পারছো? সব ঠিক থাকবে, ওই এক্সট্রা টার্ম জি স্যার। ব্যাংক অর্থের পরিমাণ এটা অ্যাড হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে দুইটা গ্রাফটা মানে অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের সম্পর্ক কেমন একটু বলো তো? অর্থের পরিমাণের সঙ্গে দাম স্তরের সম্পর্ক কেমন? স্যার সমমুখী। হ্যাঁ, Somokhi. সমমুখী। তাহলে সমমুখী যখন হবে তখন গ্রাফটা কেমন হবে বলো তো? স্যার ডান দিকে ঊর্ধ্বগামী। বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, যোগান রেখার মতো। জি স্যার। আবার অর্থের পরিমাণের সঙ্গে অর্থের মূল্যের সম্পর্ক কেমন হবে বলো তো? স্যার বিপরীত মুখী। বিপরীতমুখী। হ্যাঁ, গুড। তাহলে এটা এটা কেমন হবে? বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এটা তোমরা এঁকে নিতে পারবা না? জি Ji স্যার। sir. হ্যাঁ, যখন শুধু থিওরি আসবে, মানে এরকম আসে মাঝে মধ্যে যে মুদ্রার পরিমাণ তত্ত্ব ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমাদের গ্রাফটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, আর বেশিরভাগ সময় ম্যাথ আসে, আমরা এখন একটা ম্যাথ সলভ করব। ঠিক আছে, আচ্ছা একটু প্রশ্নটা পড়ো। একটা প্রশ্ন লেখা আছে, একটি দেশের মোট বিহিত মুদ্রার পরিমাণ এম সমান 1000 এবং মুদ্রার প্রচলন গতি ভি সমান 20। এই দেশে ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ এম প্রাইম এবং প্রচলন গতি ভি প্রাইম সমান 15। লেনদেনের পরিমাণ টি সমান 500। তাহলে উদ্দীপকের দেশটিতে দাম স্তর নির্ণয় করো। প্রশ্ন কি ধরতে পারছো সবাই? গ নাম্বার প্রশ্নটা দেখো, উদ্দীপকের দেশটিতে দাম স্তর। এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছে। হ্যাঁ, এই জি টাইপের জি স্যার, কোশ্চেনই আসে। করবো হ্যাঁ এটা করবো। হ্যাঁ, করো। তুমি তো এর আগের দিনও করছিলা। হ্যাঁ, আবার করো, এটা একটু করো। দেখো এখানে করা আছে, এটার হেল্প নিয়ে একটু করো। তাহলে দাম স্তর নির্ণয় করতে হবে। আমরা জানি ফিশারের সমীকরণ এম ভি প্রাইম প্লাস এম প্রাইম ভি প্রাইম সমান পি ইন্টু টি। এখানে দেখো সবগুলোর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, এম প্রাইম দেওয়া আছে, ভি প্রাইম দেওয়া আছে, টি দেওয়া আছে, শুধু পি দেওয়া নাই। এই ইকুয়েশন থেকে আমরা তাহলে দেখো এই মানে ফিশারের যে সম্প্রসারিত ইকুয়েশন, সেখানে আমরা মানটা বসাবো। ঠিক আছে, মানটা কি সবাই বসাতে পারবা? জি স্যার, বসাতে পারবো। একটু করে ফেলো। হ্যাঁ, আমি পরে সলভ করে দিচ্ছি।
আচ্ছা দেখো সমীকরণে আমরা সবগুলোর মান দেওয়া আছে, পি এর মান শুধু জাস্ট ক্যালকুলেশন করে বের করবা, খুব সিম্পল, এত সহজে 3 নাম্বার পাওয়া যায়। করে দেওয়া আছে, যাদের সমস্যা হচ্ছে তারা এখান থেকে সলভ করে নাও স্লাইড থেকে। আচ্ছা দেখো দাম স্তর নির্ণয় করো। হ্যাঁ তো শেষ। হ্যাঁ, কত আসছে অ্যানসার? স্যার পি ইকুয়াল 64। হ্যাঁ গুড। আচ্ছা এবার ঘ নাম্বারটা দেখো, এই দেশটিতে সরকার ব্যাপক উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার ফলে লেনদেনের পরিমাণ বেড়ে 1500 এবং ব্যাংক মুদ্রার পরিমাণ বেড়ে 1000 হলে অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হবে? পরিবর্তন, হ্যাঁ, তাহলে আমাদের দুইটা টার্ম চেঞ্জ হবে। আগে টি কত ছিল? 500, এখন টি কত হবে? 1500, তাই না? জি স্যার। জি স্যার। আগে এম প্রাইম ছিল 800, এখন এম প্রাইম কত হবে? 1000। 1000, গুড। তাহলে এখন এটা আগে ক্যালকুলেশন করে নাও, পি এর মানটা বের করে ফেলো। আমাদের অর্থের মূল্য বের করতে হবে, যেহেতু পরিবর্তন তার মানে আগেরটার সঙ্গে তুলনা করতে হবে। আগে যেহেতু আমরা পি সমান 64 দামের স্তর বের করতে পারছি, এখান থেকে আমরা অর্থের মূল্য বের করতে পারবো না? অর্থের মূল্যের সূত্র কি হবে? ভি এম সমান 1/p, তাহলে 1/64, 1 ডিভাইডেড বাই 64, এখানে দেখো 0.0156। এরপর ঘ নাম্বারে মান বসিয়ে করে ফেলো, শুধু দুইটা মান চেঞ্জ হয়। টি এর মান আগে ছিল 500, এখন হচ্ছে 1500। এম প্রাইম আগে ছিল 800, এখন হচ্ছে কত? 1000। তাহলে এখন পি এর দাম কি হলো? পি এর দাম বাড়লো না কমলো দেখো তো? স্যার কমলো। হ্যাঁ কমলো, তাহলে কত হলো? স্যার 23.33। হ্যাঁ গুড। তাহলে যখন দামের স্তর কমে যাচ্ছে তখন অর্থের মূল্য বেড়ে যাবে। এখন চেক করো অর্থের মূল্য বাড়তেছে কিনা। তোমার প্রশ্নে এটাই চাইছে যে অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হবে, অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হবে। হ্যাঁ, অর্থের মূল্যের কিরূপ পরিবর্তন হবে, এই কারণে অর্থের মূল্য দুই জায়গাতেই বের করতে হবে। প্রথমটাই শুধু দামের স্তর চাইলেও সেখানে অর্থের মূল্যটাও বের করে রাখতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আগে ছিল জি স্যার। 0.0156, পরে হলো 0.0428। হ্যাঁ, তাহলে অর্থের মূল্যটা বেড়ে যাচ্ছে। আচ্ছা আর সময় আছে 3 মিনিট, আরেকটা কোশ্চেন আলোচনা করে দিই, এটা একটু করতে স্যার। পারো কিনা দেখো, একই স্যার। টাইপের। হ্যাঁ স্লাইডে দেখা যাচ্ছে? স্যার এখানে ঘ নম্বরে কি স্যার গ্রাফ দিতে হবে? ঘ নাম্বারে গ্রাফ দিলে বেটার হয়, জি স্যার। কারণ এখানে থিওরিটা চাইছে। হ্যাঁ, এই প্রশ্নটা একটু জি স্যার। স্ক্রিনশট নিয়ে রাখো, এটা বাড়ির কাজ করবা অথবা লিখে রাখো। এই ক্লাসটা আমি রেকর্ড করছি। হ্যাঁ, আমি রেকর্ডটা একটু অফ করে যাবে। স্যার রেকর্ডটা আমাদের দিবেন না? কোনটা? রেকর্ড